সিজন 2-তে দেখেছিলাম গিহুন কিছু প্লেয়ার নিয়ে ফ্রন্টম্যানদের সাথে ফাইট করেছিল। এই ফাইটে অনেক সোলজার আর প্লেয়ার মারা গিয়েছিল। ফাইটের শেষের দিকে প্লেয়ার 388 ম্যাগাজিন নিতে এসেছিল প্লেয়ার রুমে। সে অনেকগুলো ম্যাগাজিন কালেক্ট করে ঠিকই, বাট ভয় পেয়ে যাবার কারণে সে আর বেরোতে পারে না, যার কারণে গিহুন সহ বাকিরা ধরা পড়ে যায় আর গিহুনের ফ্রেন্ডকে ওর সামনেই মেরে ফেলা হয়। একে একে সব প্লেয়ারদেরকেও মারা হয়। যখন সোলজার প্লেয়ার 246কে মারবে তখন সে বলে আমার একটা ছোট মেয়ে আছে। এটা শুনে সোলজার প্লেয়ার বলে তুমি যদি বাঁচতে চাও তবে চোখ বন্ধ করে রেখো। বলে রাখি এই সোলজারের নাম হলো নয়াল। যেহেতু প্লেয়ার 246 বেঁচে আছে তাই তার শরীর থেকে অর্গান নেওয়া যাবে, তাই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তখন লয়াল যেসব সোলজার অর্গান কালেক্ট করে তাদের কাছে এসে বলে আমি তোমাদের সাথে কাজ করতে চাই, তাই আমাকে তোমার সাথে অপারেশন থিয়েটারে যেতে দাও। এরপর দেখা যায় কিছু সোলজার একটা কফিন নিয়ে প্লেয়ার রুমে চলে আসে। অন্য সব প্লেয়াররা কফিন খুলে দেখে গিহুন, তবে ও বেঁচে আছে। এদিকে পুলিশ অফিসার জুনহো তার টিম নিয়ে গেম খেলার সেই লোকেশন খুঁজে চলছে, বাট গতকাল থেকে তাদের ড্রোন অপারেটর নিখোঁজ। তাকে ছাড়া সেই লোকেশনে যাওয়া সম্ভব না। তারা খুব টেনশনে পড়ে যায়, কি করবে। তখন ক্যাপ্টেন পার্ক এসে বলে হয়তো ড্রোন অপারেটর অনেক ড্রিঙ্ক করেছিল তাই ও পানিতে পড়ে গেছে। এবার ওরা নতুন ড্রোন অপারেটরকে আনতে কিনারায় যাচ্ছিল। তখন দেখা যায় সেই ড্রোন অপারেটর পানিতে ভেসে আছে। আসলে ক্যাপ্টেন পার্কই ড্রোন অপারেটরকে মেরে পানিতে ফেলে দিয়েছিল, যা আগের পর্বে দেখানো হয়েছে। এদিকে গিহুনের জ্ঞান ফিরলে জানতে পারে হিউনজু, ডাইজু আর ও বাদে সবাই মারা গেছে। গিহুন এবার নিজেকে সবকিছুর জন্য দায়ী করছিল। ও বলে আমি যদি এই বিদ্রোহ না করতাম তবে ওরা বেঁচে থাকতো। তখন ওইখানে সোলজার চলে আসে আর বলে গতকাল 35 জন প্লেয়ার মারা গেছে, বেঁচে আছে 60 জন। হিসাব মতো প্রত্যেক প্লেয়ার 550 মিলিয়ন করে পাবে। এটা শুনে বাকি প্লেয়াররা তো খুশি হয়। ওরা বলে ভালোই হয়েছে, প্লেয়ারগুলো মারা যাওয়ার কারণে আমাদের প্রাইস মানি বেড়ে গেছে। এদিকে ক্যাপ্টেন পার্ক ফ্রন্ট ম্যানেজারকে ফোন করে বলে আমাদের জন্য দুঃসংবাদ আছে। এদিকে নতুন ড্রোন অপারেটরকে হায়ার করা হচ্ছে, ওদের টার্গেট হলো আপনার কাছে যাওয়া। তখন ফ্রন্ট ম্যানেজার বলে ওরা যেন কোনো মতে গেম শেষ না হওয়া পর্যন্ত এই আয়ারল্যান্ড খুঁজে না পায়, আর এই দায়িত্ব তোমার উপর। যেভাবেই হোক ওদের বাধা দাও। যদি দেখো সব তোমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তবে সবাইকে মেরে দিবে। তোমরা জানো পুলিশ অফিসার জুনহো ফ্রন্ট ম্যানেজারের ছোট ভাই, কিন্তু কিছু করার নাই। গেমটা ডিসকভার হয়ে গেলে অনেক বড় ঝামেলা হতে পারে, তাই জুনহোকেও মারার আদেশ দিয়ে দেয়। এদিকে ভোটিং শেষ, টিম ও জিতে যায় আর আগামীকাল সকাল থেকে শুরু হবে নেক্সট গেম। সিন কাট হয়ে চলে আসে অপারেশন থিয়েটারে। লয়ালের সবকিছু অবজার্ভ করা হয়ে গেলে ঠিক যখন অর্গান বের করা হবে তখন লয়াল শুট করে সব সোলজারদের মেরে ফেলে আর ও ডক্টরকে বলে তুমি প্লেয়ার 246কে বাঁচিয়ে দাও, না হলে তোমাকেও মেরে ফেলবো। প্লেয়ার রুমে প্লেয়ার 149 আর তার ছেলে প্লেয়ার 7 গিহুনকে বলে এই সব কিছু ডাইহুর জন্য হয়েছে। ও যদি ভয় না পেয়ে ম্যাগাজিন নিয়ে বের হয়ে আসতো তবে আমরা জিতে যেতাম। গিহুন ভাবে ঠিক আমাদের কাছে ম্যাগাজিন না থাকার কারণে আমরা হেরে গিয়েছি। এদিকে উসোক জুনহোকে বলে ক্যাপ্টেন পার্কে আমার সন্দেহ হচ্ছে, কারণ ড্রোন অপারেটর যে রাতে মিসিং হয় ওই রাতে আমি পানিতে কিছু একটা পড়ার শব্দ পাই। গিয়ে ক্যাপ্টেন পার্কে দেখি আর তার হাতে একটা স্ক্রুড্রাইভার ছিল। বাট এইসব কথা জুনহো বিশ্বাস করে না, কারণ একদিন ক্যাপ্টেন পার্কই জুনহোর জীবন বাঁচিয়েছিল, আর কেনই বা ও ড্রোন অপারেটরকে মারবে। যাই হোক, জুনহো বলে আজ থেকে এখানে ড্রিঙ্ক করা বন্ধ। এরপর সকালে গেম শুরু। একটা বক্সে 2 কালারের বল আছে, লাল আর নীল। স্পিন করলে একটা করে বল পড়ে। এভাবেই কেউ লাল আর কেউ নীল বল পেয়ে যায়। সবশেষে গিহুনের জন্য একটা লাল বল পড়ে থাকে আর ও ওটাই নিয়ে নেয়। 2 দলে প্লেয়াররা ভাগ হয়ে যায়। নীল প্লেয়ারদের একটা করে বক্স দেওয়া হয় যেখানে ছিল চাবি, আর লাল প্লেয়ারদের একটা করে বক্স দেওয়া হয় যেখানে ছিল চাকু। গেমের নাম হাইড অ্যান্ড সিক। নীল প্লেয়াররা গোলক ধাঁধার ভিতরে ঢুকবে আর লাল প্লেয়ারদের থেকে বাঁচার চেষ্টা করবে, আর চাবি দিয়ে এক্সিট দরজা খুঁজে বের করে বেরিয়ে আসবে। আর লাল প্লেয়ারদের কাজ হলো সেই নীল প্লেয়ারদের খুঁজে বের করে মারা। যদি কোনো লাল প্লেয়ার একটাও নীল প্লেয়ারকে মারতে না পারে তবে সে ফেল হয়ে যাবে আর মারা পড়বে। তার মানে এটাও একটা মরণ গেম, বাঁচতে হলে মারতে হবে। ম্যানেজার বলে যদি কেউ দল চেঞ্জ করতে চাও তবে করতে পারো, তবে গেম শুরু হবার আগে যদি অপোনেন্ট দলের কেউ তার সাথে দল চেঞ্জ করতে রাজি থাকে। সব প্লেয়ারদের অবস্থা খারাপ, সবার মধ্যে আতঙ্ক, বাঁচবে না মরবে। অন্যদিকে জুনহো পাশের একটা শহর থেকে একজন ড্রোন অপারেটরকে হায়ার করে। জুনহো জাহাজে ফিরলে উসোক ফোন করে বলে আমি ক্যাপ্টেন পার্কে বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে ও কোনো গন্ডগোল করছে, তাই আমি কিনারা থেকে তদন্ত করি আর তুমি ওর উপর নজর রেখো। আমার সন্দেহ কখনো ভুল হয় না। এদিকে গেমের প্লেয়াররা টিম চেঞ্জ করার জন্য একে অন্যকে খুঁজতে থাকে। মিউল গার্লফ্রেন্ড জুনোকে টিম চেঞ্জ করতে বলে, কারণ ও ছিল প্রেগনেন্ট, ও কাউকে মারতে পারবে না। তাই মিউল বলে তুমি নীল ড্রেসটা নিয়ে নাও আর আমাকে লাল ড্রেসটা দিয়ে দাও, আর প্রমিস কর একজন প্লেয়ারকে মেরে তোমাকে খুঁজতে আসবো, তোমাকে আর বেবিকে সেফ রাখবো। এদিকে প্লেয়ার 7 তার মাকে বলে এবার আর একসাথে খেলা হবে না মা, এখানে কেউ কাউকে ছাড়বে না,
নিজে বাঁচতে অন্যকে মারবে, তাই প্লেয়ার 7 লাল ড্রেস পরে নেয়, সে যেন অন্য লাল প্লেয়ারদের থেকে ওর মাকে বাঁচাতে পারে। এদিকে ডাইহু পড়েছে নীল টিমে, ও প্লেয়ার চেঞ্জ করতে চায় বাট কাউকেই পায় না, আর গিহুন রাগ নিয়ে ওর দিকে শুধু দেখতেই থাকে। ডাইহু গিহুনের কাছে এসে বলে, ওই দিন আমার কোনো দোষ ছিল না, আমরা এমনিতেই হেরে যেতাম, যারা মারা গেছে তাদের মৃত্যুর জন্য তুমি দায়ী ছিলে, কারণ বিদ্রোহটা তুমি করেছিলে। যাই হোক, গেম শুরু। 30 মিনিট। নীল প্লেয়ারদের লাল প্লেয়ারদের থেকে বেঁচে থাকতে হবে আর এক্সিট ডোর খুঁজে বের করে বেরিয়ে আসতে হবে। আর লাল প্লেয়ারদের ওই 30 মিনিটের মধ্যে কমপক্ষে একজন নীল প্লেয়ারকে মারতে হবে। 2 মিনিট সময় দেওয়া হয় নীল প্লেয়ারদের লুকানোর জন্য। প্লেয়ার 124 মিউনের কাছে এসে বলে, দুজনে মিলে যদি গেম খেলি তবে সব নীল প্লেয়ারদের মারতে আমাদের জন্য সহজ হবে আর আমরা জিতে যাব। মিউল অনেক চিন্তার পর রাজি হয়। অন্যদিকে জুনোর অবস্থা খারাপ, ওর বেবি ডেলিভারি টাইম হয়ে গেছে, তাই প্লেয়ার 149 ওকে হেল্প করতে চলে আসে। একটু পর হিউনজিও চলে আসে হেল্প করার জন্য। আগে ওরা একসাথে খেলেছে। 2 মিনিট পর লাল প্লেয়াররা গ্লোক ধাঁধার মধ্যে ঢুকে পড়ে। নীল প্লেয়ারদের খুঁজে মারতে হবে, কারণ বাঁচতে হলে মারতেই হবে। আর গিহুন শুধু ডাইহুকেই খুঁজতে থাকে, কারণ ওর মতে এর আগে যে প্লেয়ারগুলো মারা গিয়েছিল সেটা ডাইহুর জন্য। এক্সিট ডোর খোলার জন্য 3 রকমের চাবি লাগবে, আর সৌভাগ্যক্রমে এদের 3 জনের কাছে মিলে যায়। এদিকে প্লেয়ার 333 আর 124 একসাথে খেলছিল আর একজন নীল প্লেয়ারকে পেয়ে যায়। 124 মারবে, তখন 333 বলে, ওকে দুজনে একসাথে চাকু ঢুকাবো, তাহলে কাজ হাফ হাফ, না হলে নেক্সট কাউকে মারতে তুমি যদি আমাকে হেল্প না করো। এদিকে 3 জন এক্সিট ডোর দিয়ে বেরোবে, তখন জুনো পড়ে যায় আর ও প্রেগনেন্ট। তখন একজন লাল প্লেয়ার চলে আসে আর ওদেরকে বলে, আমি ওকে মেরেই চলে যাব, আমাকে বাধা দিও না। বাট হিউনজু লাল প্লেয়ারটাকে চলে যেতে বলে, কারণ ও জুনোকে কথা দিয়েছিল যে ওকে বাঁচাবে। হিউনজুর সাথে লাল প্লেয়ারটার অনেকক্ষণ ফাইট হয় আর ও লাল প্লেয়ারটাকে মেরেও ফেলে। এদিকে প্লেয়ার 333 124 মিলে আরো একজনকে মেরে ফেলে। এবার ওদের পাস ঘোষণা করা হয়। প্লেয়ার 333 ওর গার্লফ্রেন্ড জুনোকে খুঁজতে থাকে, আর এদিকে জুনোর ডেলিভারি টাইম হয়ে গেছে। প্লেয়ার 149 ডেলিভারি ট্রাই করার চেষ্টা করে আর হিউনজু নজর রাখে কেউ আসছে কিনা। এদিকে 144 বাকি 4 জনকে নিয়ে এক্সিট ডোর খুঁজতে থাকে। ও বলে, আমার মধ্যে আধ্যাত্মিক একটা শক্তি আছে আর আমি সেই শক্তি দিয়ে এক্সিট ডোর খুঁজে বের করব। বাকিরা ওদেরকে ফলো করতে থাকে বোকার মতো। একটা সময় ও একটা ডোর খুলতে যাবে, আবার সেটা লক করে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ওই ডোর দিয়ে চলে আসে প্লেয়ার 333 আর 124। ওরা বেরিয়ে এসে ওখানকার থাকা 2 জন নীল প্লেয়ারকে মেরে ফেলে। 144 পালাতে গিয়ে গিহুনের সামনে পড়ে যায় আর ভয় পেয়ে বলে, আমি যখন আসছিলাম তখন ডাইহুকে দেখেছি, ও পায়ে ব্যথা পেয়েছে, ও যেদিকে গেছে সেদিকে রক্তের চিহ্ন আছে। ওর কথায় গিহুন ওকে ছেড়ে দেয় আর ডাইহুকে খুঁজতে যায়। এদিকে জুনহোর একটা বেবি হয়েছে আর বেবির কান্নায় একজন লাল প্লেয়ার চলে আসে। হিউনজু সেই লাল প্লেয়ারটার সাথে অনেকক্ষণ ফাইট করে, এক পর্যায়ে তাকে মেরেও ফেলে। এরপর ও এক্সিট ডোরও খুঁজে পায়। 3 জনে বেরোবে, ঠিক তখনই ঘটে যায় অন্যরকম একটা ঘটনা। একজনই সে হিউনজুকে মেরে ফেলে, সে আর কেউ না, প্লেয়ার 333। এতক্ষণ ধরে হিউনজু ওর গার্লফ্রেন্ড আর বেবিকে বাঁচিয়েছিল আর ও সেই হিউনজুকেই মেরে ফেললো। ওরা জিতে গিয়েছিল, কিন্তু প্লেয়ার 33 জন্য হেরে গেল। প্লেয়ার 333 ওর গার্লফ্রেন্ড আর বেবিকে দেখে 124কে বলে, এখানে কেউ নাই, চলো চলে যাই। এদিকে গিহুন ডাইহুকে খুঁজে পায়। ডাইহু ওর কাছে অনেক কান্না করে আর ক্ষমা চায়, বলে, আমি ইচ্ছে করে এসব করিনি, আমি অনেক ভয় পেয়েছিলাম, আমাকে ক্ষমা করো। এসব আরো অনেক কথা বলে বাঁচার চেষ্টা করে, কিন্তু কে শোনে কার কথা। গিহুন তো ডাইহুকে মারবেই। শেষ মুহূর্তে ডাইহুর কাছে থাকা একটা চাকু দিয়ে গিহুনকে আঘাত করে। এরপর সিন কাট হলে দেখা যায় প্লেয়ার 149 আর জন্যই দুজনে এক্সিট ডোর খুলবে। তখন প্লেয়ার 7 চলে আসে, 149-এর ছেলে। ও বলে, মা, এখন পর্যন্ত আমি কাউকে মারতে পারিনি, তাই জুনোকেই আমি মারতে চাই। তখন প্লেয়ার 149 বলে, না, ও কেবল বাচ্চার জন্ম দিয়েছে, ওর জীবন কেবল শুরু, আমার জীবন তো শেষ, তুমি আমাকে মেরে গেম জিতে নাও। কিন্তু প্লেয়ার 7 কিছুতেই ওর মাকে মারতে চায় না, জুনোকে মারতে চায়। তখন ওর মা এসে ওকে বাধা দেয়। এখানে আসলে সবাই নিরুপায়। প্লেয়ার 7 ও যদি বাঁচতে চায় তবে কাউকে মারতে হবে, আর ও ওর মাকে মারতে চায় না, আর ওর মা চায় না তার ছেলে কোনো নবজাতকের মাকে মেরে ফেলুক। 30 মিনিট শেষ। যেহেতু প্লেয়ার 7 কাউকে মারতে পারেনি, তাই ও এলিমিনেটেড আর ওকে সোলজাররা এসে মেরে ফেলে। এদিকে গিহুন ডাইহুকে শেষ পর্যায়ে মেরেই ফেলে। তখন ও ভাবে, আসলে সব দোষ আমার বন্ধু সহ বাকি প্লেয়াররা আমার জন্য মারা গেছে, আমি শুধু নিজের দোষ ঢাকতে ডাইহুকে ঘৃণা করে মেরে ফেলেছি। এসব ভেবে ও নিজেকে মেরে ফেলতে চায়। তখন কিছু সোলজার এসে বাধা দেয়, ওকে নিজে নিজে মরতে দেবে না। এখানে কিছু গেস্ট সোলজার ছিল, ওরা তো গেমটা এনজয় করছিল। ওরা বলে, এই পার্টটা অনেক বেশি মজার ছিল। যাই হোক, লয়াল প্লেয়ার 246কে বাহিরে নিয়ে আসে। ও বলে, যদি বাঁচতে চাও তবে আমি যা বলবো তাই করো। প্লেয়ার 246 বুঝতে পারছিল না লয়াল কেন ওকে বাঁচাতে চাইছে। এরপর প্লেয়ার রুমের সোলজাররা চলে আসে,
বলে এই গেমে 35 জন মারা গেছে, এখন বেঁচে আছে 25 জন। এখন প্রাইজ মানির পরিমাণ হয়েছে 43.1 বিলিয়ন। যদি তোমরা খেলতে না চাও তবে 1.7 বিলিয়ন করে পাবে। তার মানে নেক্সট গেম খেলা হবে কিনা সেটা এখন প্লেয়ারদের হাতে। এদিকে উসুক জুনহোকে ফোন করে বলে ক্যাপ্টেন পার্ক যে অ্যাড্রেসটা দিয়েছিল সেখানে কেউ ওকে চেনে না, ও মিথ্যা পরিচয় দিয়েছে, তুমি ওর উপর নজর রেখো। এদিকে গেমের ভোটিং শেষ, 16 জন নেক্সট গেম খেলতে চাই। নেক্সট গেম কাল হবে। গেস্টরা কথা বলছিল, ওরা বলে গেমটা দেখতে যতটা মজার ছিল তার থেকে খেললে হয়তো বেশি মজা লাগবে। এরপর একজন হেডকে ফোন করে বলে অপারেশন থিয়েটারে সবাইকে মেরে ফেলা হয়েছে, শুধু ডক্টর বাদে। ঘটনা হলো লয়াল ডক্টরের ড্রেস 16 প্লেয়ার 246কে পরিয়ে বাহিরে নিয়ে আসে। 16 রুমের চাবি দিয়ে বলে রেস্ট নিতে, আর শোনো সিসিটিভি ক্যামেরা আছে তাই সাবধান। তখন হেড চলে আসে, দেখে 16 তার রুমে, বুঝতে পারে কোনো না কোনো গন্ডগোল তো ঠিক আছে। এরপর হেড সোলজারকে ফোন করে বলে যখন লাইট অফ হয়ে যাবে তখন নাম্বার 16কে আমার কাছে নিয়ে আসবে। এরপর সেখানে লয়াল চলে আসে আর বন্দুক তাক করে। হেড বলে কি চাও তুমি? লয়াল বলে তেমন কিছু না, শুধু কাল আমাকে আর নাম্বার 16কে এই আয়ারল্যান্ড থেকে যেতে দিতে হবে। এবার পুলিশ জুনো একটা আয়ারল্যান্ডে এসে পড়ে আর ওর মনে পড়ে এই আয়ারল্যান্ডে ও গেম চলতে দেখেছে। পালানোর সময় ফ্রন্টম্যান মানে ওর ভাই গুলি করে ওকে পানিতে ফেলে দেয়। যাই হোক, রাত হবার কারণে ওকে ফিরে যেতে হয়। দৃশ্য প্লেয়ার রুমে। প্লেয়ার 149 জিহুনকে বলে তুমি নিজেকে দোষী মনে করো না, তুমি তো সবাইকে বাঁচাতে চেয়েছিলে। আসলে আমরা নিরুপায়, না চাইতেই অনেক কিছু করতে হয়। যেমন দেখো কাল আমাকে নিজের হাতে আমার ছেলেকে মারতে হয়েছে। তবে যাই হোক, তুমি জুনো আর ওর বাচ্চাকে বাঁচাবে। সকালে দেখা যায় সোলজাররা একটা কফিন নিয়ে আসে আর সেই কফিনের মধ্যে ছিল 149 লাশ। প্লেয়ার 149 কাল রাতে নিজেকে মেরে ফেলেছে। এই ঘটনায় গিহুন আর জুনো দুজনেই অনেক কষ্ট পায়। এরপর একজন সোলজার অপারেশন থিয়েটারে এসে দেখে বডিটা হলো নাম্বার 16 আর 16 জায়গায় অন্য কেউ আছে। নাম্বার 11 তাকে বাঁচাতে চাইছে। উসুক খুঁজতে খুঁজতে ক্যাপ্টেন পার্কের ঘরে চলে আসে আর অনেক খোঁজাখুঁজির পর সে পিঙ্ক কালারের একটা ড্রেস আর একটা মাস্ক দেখতে পায়। তখন ও বুঝতে পারে এই গেমের পিছনে ক্যাপ্টেন পার্কের কোনো যোগাযোগ আছে। ঠিক তখনই ওখানে পুলিশ চলে আসে আর ওকে ধরে নিয়ে যায়। আসলে পার্কের প্রতিবেশীরা ভেবেছিল এই বাড়িতে ঢুকে ও হয়তো চুরি করছে, তাই পুলিশকে কল করেছিল। এরপর গেম শুরু। গেস্টরা প্লেয়ারদের নিয়ে বাজি ধরে। একজন গেস্ট জুনোকে নিয়ে বাজি ধরে। পরে ও বলে আমি নেশার ঘরে ওকে নিয়ে বাজি ধরেছি, কিন্তু ও তো এখন হাঁটতেই পারছে না, গেম জিতবে কিভাবে? অন্য একজন বলে আমরা এই গেমটা আরো মজার করতে এই বেবিটাকেও গেমে অংশগ্রহণ করতে পারি, যদি জিততে না পারে তবে তাকেও মরতে হবে। আর একজন মা বাচ্চার জন্য সব করতে পারে। জুনো এই গেমটা জিতেও যেতে পারে। গেমটা হলো দুই পাশে দুটো পুতুল, তাদের হাতে দড়ি, দড়িটা সব সময় নড়ছে, মাঝখানে একটা ব্রিজ। প্লেয়ারদের এই ব্রিজটা লাফিয়ে পার হতে হবে। যদি দড়িটায় টাচ লেগে যায় তবে সে এলিমিনেটেড। জুনো দেখে তার পায়ের অবস্থা অনেক খারাপ। গিহুন বলে আমরা বাচ্চাটাকে এপারে রেখে গেম কমপ্লিট করে এপারে ফিরে আসবো। তখন একজন সোলজার এসে বলে গেমের টাইম শেষ হলে এই পারে যে থাকবে তাকেই মরতে হবে, মানে বাচ্চাটাকেও মারা হবে। এটা শুনে গিহুন অনেক রেগে যায়, বলে এই গেমে বাচ্চাটার কি দোষ? সোলজার বলে এটাই নিয়ম। জুনো গিহুনকে বলে আপনি আমার বাচ্চাটাকে ওই পাশে রেখে আসেন, আমার বাচ্চাটাকে বাঁচান প্লিজ। গিহুন বাচ্চাটাকে নিয়ে বলে বাচ্চাকে রেখে আমি তোমাকে নিতে আসবো। গিহুন বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে ব্রিজটা পার হয়ে যায়। সময় আর মাত্র 12 মিনিট। গিহুন জুনোকে বলে আমি তোমাকে নিতে আসবো। গিহুন দেখে প্লেয়ার 96 ব্রিজ পার হচ্ছে। একে একে সব প্লেয়াররা আসছে। প্লেয়ার 96 এসে ওর পরের প্লেয়ার আসা মাত্রই ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। এটা দেখে গিহুন তো সব, বলে তুমি এমন কেন করছো? 96 বলে এটাই তো নিয়ম, প্লেয়ার যত কম হবে টাকা তত বেশি, আমি সবাইকে মারবো আর গেম শেষে টাকা তুমি আর আমি ভাগ করে নিব। এইসব শুনে গিহুন কি করবে বুঝতে পারছিল না। ও বারণ করার পরও 96 সবাইকে ফেলে দিচ্ছিল। তখন গিহুন বলে তুই যদি সরে না যাস তবে আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিব। এরপর 96 ভয় পেয়ে সরে যায়। এরপর একে একে প্লেয়াররা সব পার হয়। তখন মিউন এসে জুনোকে ব্রিজ পার হতে বলে। ও বলে কিভাবে, আমি তো পা নিয়ে হাঁটতেই পারছি না। সময় মাত্র 1 মিনিট। মিউল চলে আসে। গিহুন জুনোকে নিতে আসবে। জুনো বলে আমি এখন মারা যাব আর আমার বাচ্চার দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম। তখন দড়িটা এসে ধাক্কা দিয়ে জুনোকে ফেলে দেয়, ও মারা যায়। এদিকে নাম্বার 16 আর 11 বেরিয়ে যাচ্ছে, কারণ হেডের সাথে তাদের ডিল হয়েছিল। বাট হেড ওদের মারার আদেশ দেয়। প্লেয়ার এখন বাচ্চা সহ 9 জন। গেস্টরা গেমটা আরো এনজয় করতে চায়, তাই বাচ্চাটাকেও প্লেয়ার বানিয়ে দেয়। নাম্বার 222 তার মায়ের নাম্বার। গেস্টরা বলে এখন তো ওরা অনেক টাকা পাবে যদি গেমটা খেলতে না চায়। তখন ফ্রন্টম্যান বলে আমি এমন কাজ করব ওরা গেমটা খেলতে বাধ্য হবে, কারণ লোভ খুব ভয়ঙ্কর। সোলজার এসে বলে এখন প্লেয়ার 9 জন, প্রাইজ মানি 31 বিলিয়ন। সবাই বলে 9 জন মানে? তখন সোলজার বলে ওই বাচ্চাটা হলো 9 নম্বর প্লেয়ার। সবাই অনেক রেগে যায়, বলে আমরা জান দিয়ে এত দূর এসেছি আর ওই বাচ্চাটা টাকার ভাগ পাবে। সবাই বাচ্চাটাকে মারতে আসে। তখন সোলজার বলে গেমের বাহিরে কেউ কাউকে মারতে পারবে না, যদি মারে তবে তাকে মারা হবে। নেক্সট গেম খেলার আগে তোমাদের জন্য একটা স্পেশাল ডিনারের আয়োজন করা হয়েছে, চলে আসো। সবাইকে স্পেশাল ড্রেস দেওয়া হয়। এদিকে উসুক পুলিশকে স্কুইড গেমের ব্যাপারে বলে। পুলিশ কিছু না শুনে ক্যাপ্টেন পার্ককে ফোন করে, বলে আপনার ঘরে চুরি হচ্ছিল,
পার্ক বলে যে চুরি করছিল তার নাম, পুলিশ বলে উসক। তখন পার্ক বুঝতে পারে উসক সব জেনে গেছে। ও ফ্রন্টম্যানকে সব বলে আর ফ্রন্টম্যান সবাইকে মেরে ফেলতে বলে। উসক পুলিশের থেকে ফোন কেড়ে নিয়ে জুনোকে সবটা বলে। ততক্ষণে পার্ক সবাইকে মারা শুরু করে দিয়েছে। জুনো পার্ককে একটা তীর মারে আর ধরে ফেলে। ওই আয়ারল্যান্ডের ব্যাপারে জানতে চায়, বাট পার্ক কিছু না বলেই মারা যায়। পার্কের রুমে জুনো একটা ম্যাপ খুঁজে পায়, একটা আয়ারল্যান্ড মার্ক করা। পার্ক বলেছিল ওইখানে কিছুই নেই। তখন জুনোর মনে পড়ে হয়তো ওইখানেই সেই গেমটা খেলা হচ্ছে। জুনো কয়েকজনকে নিয়ে আয়ারল্যান্ডের দিকে রওনা দেয়। এদিকে ডিনারে সবাইকে অনেক ভালো খাবার দেওয়া হয়, যা এখানে আসার পর কেউ খায়নি। সোলজাররা এসে বলে তোমরা চাইলে গেম শুরুর আগেই 3 জনকে এলিমিনেট করতে পারো। সবাই তো ওই বাচ্চারা আর গিহুনকে সিলেক্ট করে ফেলে, তবে 3 নাম্বার কে হতে পারে খুঁজে বের করে মিউনকে। সবাই ভোট দেয় আর অনেক ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ে। লয়াল আর নাম্বার 16 যাচ্ছিল, তখন হেডে ফোন করে বলে তুমি নাম্বার 16কে নিয়ে যাচ্ছ। আমি জানি ও প্লেয়ার 246, ওর সম্পর্কে সব জানি। তোমরা ফিরে আসো, না হলে 246-এর মেয়েকেও মরতে হবে। এটা শুনে লয়াল বোট ঘুরিয়ে নেয়। আয়ারল্যান্ডের কাছে এসে লয়াল নেমে যায় আর 246-কে বলে তুমি চলে যাও। রাতে ফ্রন্টম্যান গিহুনকে ডাকে আর একটা চাকু দিয়ে বলে ওরা তোমাকে আর বাচ্চাকে মেরে ফেলবে, তাই তুমি ওদেরকে মেরে গেমটা জিতে নাও, এবং মাস্ক খুলে মুখটা দেখিয়ে দেয়। গিহুন অনেক রেগে যায়। ফ্রন্টম্যান বলে তুমি চাইলে আমাকেও মারতে পারো, এখানে কোনো সিসিটিভি নেই। ফ্রন্টম্যান বলে আমিও এই গেম খেলেছি আর আমাকেও গেমের শেষ রাতে এরকম একটা অফার দেওয়া হয়েছিল। আমি সবাইকে মেরেছিলাম আর জিতে গিয়েছিলাম। গিহুন চেষ্টা করে বাট কাউকেই মারতে পারে না। ফ্রন্টম্যান বুঝতে পারে জুনো তার আয়ারল্যান্ডের খোঁজ পেয়েছে, তাই ও ফোন করে ফিরে যেতে বলে। জুনো বলে আমি তোমাকে খুঁজে বের করবই। এদিকে লয়াল লুকিয়ে হেডের কাছে চলে আসে আর প্লেয়ার 246-এর সব ইনফরমেশন ডিলিট করতে বলে। হেড নিরুপায় ডিলিট করে দেয় আর বলে এর একটা হার্ড কপি ফ্রন্টম্যানের কাছে আছে। লাস্ট গেম, সবাই রেডি। সামনে 3টা পিলার, সবাইকে একটা থেকে আরেকটা যেতে হলে একজনকে মারতে হবে। এই গেম জিততে 3 জনকে মরতে হবে। গেমটা খেলতে হলে প্রথমে আগে পিলারের মাঝখানে থাকা সুইচটা প্রেস করতে হবে। 3 জন ছাড়া সবাই উইনার হবে। সুইচ প্রেস করার 15 মিনিটের মধ্যে একজনকে মারতে হবে, না হলে সবাই মারা পড়বে। গিহুন জানে সবাই ওকে আর বাচ্চাকে মারবে, তাই ও বাচ্চাটাকে শক্ত করে ধরে ফেলে। যখন সব প্লেয়াররা গিহুন আর বাচ্চাকে ফেলে দিবে তখন মিউন চলে আসে আর অন্য একজনকে ফেলে দেয়, বলে ওটা আমার বাচ্চা। সবাই শক। এরপর গিহুন বাচ্চা আর মিউন এক দলে আর বাকিরা অন্য দলে। এভাবে গিহুনেরা সবাইকে ফেলে দেয়। এরপর লাস্ট পিলারে চলে যাবে। গিহুন মিউনকে বলে তুমি বাচ্চাটাকে নিয়ে চলে যাও। মিউন বলে আমার বাচ্চার উপর তোমার এত দরদ কেন? তোমার সাথে কি জুনোর গোপন কোনো রিলেশন ছিল? এইসব বাজে কথায় গিহুন রেগে বলে তুমি তোমার মুখ বন্ধ করো আর বাচ্চাটাকে বাঁচাও। মিউন বাচ্চাটাকে বাঁচায় আর গিহুন কোনো রকমে লাফ দিয়ে চলে আসে লাস্ট পিলারে। এদিকে পুলিশ জুনোর সাথে প্লেয়ার 246-এ দেখা হয় আর সঠিক লোকেশন পেয়ে যায়। এদিকে গিহুন আর মিহুনের মধ্যে অনেক ফাইট হয়। এক পর্যায়ে মিহুন বাচ্চাটাকে ফেলে দেওয়ার হুমকি দেয়, তখন গিহুন নিজের হাতে থাকা চাকুটা ফেলে দেয়। তারপর আবার দুজনের মধ্যে ফাইট হয়। এরপর দেখা যায় গিহুন পিলারের সাথে রড ধরে ঝুলেছিল আর মিহুন গিহুনের কাপড় ধরে ঝুলেছিল। এক পর্যায়ে কাপড় ছিঁড়ে গেলে মিহুন পড়ে যায় আর মারা যায়। এরপর গিহুন খেয়াল করে ওরা তো বাটনই প্রেস করেনি, তার মানে গেম এখনো শুরুই হয়নি। গেমটা এবার শেষ করতে হলে এবার ওই বাচ্চা আর গিহুনের মধ্যে ফাইট হবে, যে কোনো একজনকে মরতে হবে। কোনো উপায় নেই। গিহুন সুইচ প্রেস করে আর বাচ্চাটাকে রেখে নিচে পড়ে যায়। ফাইনালি উইনার হয় বাচ্চাটা। গেম শেষ। পুলিশ জুনো ভেতরে ঢুকে পড়ে। ফ্রন্টম্যান বুঝতে পারে ওর সময় শেষ, তখন ও আয়ারল্যান্ড ধ্বংস করার জন্য টাইম বম সেট করে দেয়। পুলিশ আর ফ্রন্টম্যান মুখোমুখি। জুনো বলে তুমি এটা কেন করলে? ফ্রন্টম্যান কোনো রিপ্লাই না দিয়ে বাচ্চাকে নিয়ে চলে যায়। সিন 6 মাস পর। লয়াল আর প্লেয়ার 246 বেঁচে আছে, সাথে 246-এর মেয়ে। পুলিশ জুনো ও বেঁচে আছে। ঘরে ফিরে দেখে 6 মাস বয়সী একটা বাচ্চাকে কেউ রেখে গেছে আর নাম্বার 222। বোঝা যায় এটা ফ্রন্টম্যানের কাজ আর বাচ্চাটার টাকাগুলো জুনোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর ফ্রন্টম্যান গিহুনের মেয়ের কাছে আসে, একটা বক্স দিয়ে বলে এটা তোমার বাবা পাঠিয়েছে। মেয়েটা বলে আমার বাবা তো মারা গেছে তাই না? ফ্রন্টম্যান বলে হ্যাঁ, কিন্তু তোমার জন্য এটা রেখে গেছে। এখানে স্কুইড গেম 3 শেষ হয়ে যায়। তোমরা যদি স্কুইড গেমের 1-2 দেখে না থাকো আর যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে দিব। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব